জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের 3 নম্বর ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে পড়া ছিল মাখরাজ সম্পর্কে, জি মাখরাজ কাকে বলে এবং 1 থেকে 7 নম্বর পর্যন্ত মাখরাজ। জি আজকে আমরা যে কাজটা করব, আজকে আমরা মাখরাজ আপনাদের কাছ থেকে শুনবো না, যেহেতু মাখরাজ আমাদের সবগুলো এখনো পড়াই হয়নি, শুধু 7টা আমরা পড়েছি। তো এই 7টা আবার পুনরাবৃত্তি করব, দেন বাকি 10টা আমরা আজকে ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। অতঃপর জি পরবর্তী ক্লাসে 17টি মাখরাজ থেকে আমরা একসঙ্গে আপনাদের কাছ থেকে পড়ে নিব। তাহলে আমরা শুরু করি। মাখরাজ পরিচিতি। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। অতএব এক জায়গা সতেরোটি থেকে একাধিক হরফ কি করা যাবে? উচ্চারণ করা যাবে। উচ্চারণ করা যায়। 17টি মাখরাজ মুখের 5টি জায়গার সাথে সম্পৃক্ত। 17টি মাখরাজ মুখের 5টি জায়গার সাথে সম্পৃক্ত। কি? জায়গা হলো: 1 নম্বর কণ্ঠনালী, দুই দুই নম্বর দুই ঠোঁট, 3 নম্বর জিহ্বা, 4 নম্বর মুখের খালি জায়গা, 5 নম্বর নাকের বাসি। কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ আসে, দুই ঠোঁট থেকে 2টি মাখরাজ আসে, জিহ্বা থেকে 10টি মাখরাজ আসে, মুখের খালি জায়গা থেকে 1টি মাখরাজ, নাকের বাসি থেকে 1টি মাখরাজ। এই হলো মোট 17টি মাখরাজ। আচ্ছা, তো 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ হলো কণ্ঠনালীর নিম্নভাগ থেকে। কণ্ঠনালীর 3টা অপশন, একটা নিচে, একটা মাঝখান, একটা উপরের দিকে। কণ্ঠনালীর নিচে, মাঝখানে, উপরের দিকে, মানে এই যে গলা, গলার নিচ, জি গলার মাখরাজ, গলার উপরের দিক। তো কণ্ঠনালীর নিম্নভাগ থেকে 2টা হরফ আসে। কি কি? হামজা, হা। কি আসে আপু? পড়তে হবে, হ্যাঁ। জি মাখরাজ থেকে মিলায় 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 আমাদের সবাইকে পড়তে হবে। হামজা, জি হ্যাঁ। হামজা হা হামজা, হ্যাঁ। হাম হামজা হা হরফটা হামজা, হবে না, হামজা। হামজা, হামজা, হাম হ্যাঁ। হামজা হা হামজা হা মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে 2 নম্বর মাখরাজ। আমাদের 2 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। 2 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্যভাগ থেকে, মানে মধ্যখান থেকে। গলার মাঝখান থেকে। গলার মাঝখান থেকে 2টা হরফ আসে। কি কি? আইন, হা। আমরা বলি আইন হা আইন হা আইন, হা। আইন, আইন আইন হা। হা আইন হা মাশাআল্লাহ, উচ্চারণটা ক্লিয়ার হচ্ছে মাশাআল্লাহ। আমাদের এই 2টা হরফে বলার সময় গলার মাঝখানে একটা চাপ প্রয়োগ হবে, একটা প্রেসার জি হবে। আইন, আইন 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 হা আইন হা আইন হা আইন, আইন, আইন হা আইন হা আইন, আই আহিন হা সুন্দর করে একদম পরিষ্কার হবে। আইন, হ্যাঁ। আইন আইন হা হা মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে 3 নম্বর মাখরাজ। 3 নম্বর মাখরাজ হলো কণ্ঠনালী উপরিভাগ থেকে। কণ্ঠনালী উপরিভাগ থেকে, মানে এই জায়গাটা হলো চিবুকের নিচের যে জায়গাটা, একদম গলার উপরের দিক, চিবুকের নিচের যে জায়গাটা, এটা এই মাখরাজ। কণ্ঠনালীর উপরিভাগ থেকে 2টা হরফ আসে। গইন, খ। গইন খ আপনারা আইন গলায় হাত রেখে চেক করলে বুঝতে পারবেন গলার উপরের জায়গাটা কাঁপবে হরফগুলো উচ্চারণ করার সময়। গইন, গইন হবে না, গইন, গইন, গইন গইন, গইন গইন, গইন গইন, গইন খ, খ খ। খ খ বলার সময় গলায় খসখস একটা আওয়াজ হবে। খ, খ খ। খ গইন, খ। গইন খ খ, খ, খ খ।
গইন খ غين غين خ خ গইন খ غين غين خ خ আচ্ছা, তারপরে হচ্ছে আপু এই হচ্ছে কণ্ঠনালী থেকে 3টা মাখরাজ চলে আসছে। এবার হবে বাকি 10টা মাখরাজ হবে জিহ্বা থেকে। তোমরা দেখতে পাচ্ছ 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া। জিহ্বার মধ্যে 3টা স্টেপ আছে: জিহ্বার গোড়া, জিহ্বার মাঝখান এবং জিহ্বার আগা। আগা মানে সামনের অংশ, গোড়া মানে পিছনের অংশ। এখন জিহ্বার গোড়া কি করতে হবে? ওই জায়গাটা উপরের তালুর সাথে লাগাতে হবে। জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগাতে হবে। আর এই কফ উচ্চারণের ক্ষেত্রে আমাদের আমাদের জিহ্বার ভিতরে আরেকটা ছোট জিহ্বা থাকে, ওই জিহ্বাটাতে হালকা ধাক্কা লাগবে। তো দেখি আমরা একটু খেয়াল করি, জিহ্বার গোড়া উপরে তালুর সঙ্গে লাগবে। ক কফ قاف কফ قاف কফ। قاف সুন্দর করে বলি, কফ قاف কফ। قاف আচ্ছা, এবার 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ। মানে এখানে সরাসরি জিহ্বার গোড়ার কথা বলা হয়নি। জিহ্বার গোড়া থেকে বলে তো এটা কফের মতো হবে, এজন্য বলছে জিহ্বার গোড়া না, তার থেকে একটু সামনের অংশ। এই জায়গাটা কি করতে হবে? উপরের তালু বরাবর লাগাতে হবে। আর এই হরফটা একেবারে স্বাভাবিক নরমালি উচ্চারণ হয়, যেমন ক্যাফ كاف ক্যাফ كاف ক্যাফ। كاف 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগাতে হবে। জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগাতে হবে। এখান থেকে 3টা হরফ আসে, কি কি? জিম। جيم জিমটা একটু শক্ত হবে, জিমটা শক্ত হবে। جيم জিম جيم جيم জিম جيم جيم জিম جيم جيم জিম। شين শিন শক্ত হবে, বাতাস বের হবে। শিন شين شين শিন। شين ইয়া يا ইয়া। يا এবার আমরা একসাথে পড়ি, জিম শিন ইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। جيم شين يا জি জিম শিন ইয়া। জি جيم شين يا يا বলার সময় আরো মুখ ভর্তি একটা বাতাসের মতো আওয়াজ হবে। শিন শিন। جيم না, سين এখন শুধু শিনের কথা বলছি না। يا আমরা যখন শিন বলবো তখন বাতাস ফুলফিল একটা বাতাসের উচ্চারণ থাকবে, এরকম একটা আওয়াজ হবে। শিন। شين جيم হ্যাঁ, এখন শিন سين বলতেছি না, শুধু শিন يا বলতেছি, শুধু শিনটা বলতেছি। এখন شين বুঝে বুঝে পড়তে হবে। শিন شين سين শিন شين শিন سين شين শিন আচ্ছা, জিম শিন ইয়া। জি جيم শিন جيم يا شين يا আচ্ছা, এবার হচ্ছে 7 নাম্বার মাখরাজ। 7 নাম্বার মাখরাজ কি? এই মাখরাজটা এর আগেও বলেছিলাম, এটা জটিল মাখরাজ। ট্রাই করলে যদি কাছাকাছি উচ্চারণ হয় তাহলেও চলবে। তো মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়া মানে গোড়া, কিনারা মানে হচ্ছে পাশ। দুই পাশ বা দুই পাশের যে কোনো এক পাশ হলেও হবে। জিহ্বার গোড়া পার্শ্ববর্তী জায়গা বা হচ্ছে কিনারা, পাশের জায়গাটা কি করতে বলছে? ওই জায়গাটা উপরের যে মাড়ির দাঁত, আমাদের উপরের দিকে যে মাড়ির দাঁত আছে দুই পাশে, এই জিহ্বার গোড়ার পাশটাকে উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। জিহ্বার গোড়ার পাশকে উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। মাকড়াসটা যেহেতু অনেক জটিল, আমরা ট্রাই করব, কাছাকাছি উচ্চারণ আসলে আমাদের বধ হয়ে যাবে। বা হচ্ছে অন্তত বলটা যখন আমরা দা থেকে পার্থক্য করে পড়তে পারবো তাহলে অনেকটা
যথেষ্ট হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। বদ দ দদ বদ দ দদ বদ দদ বদ। দ আচ্ছা, এটার উপরে বদ দ দদ বদ। দ আচ্ছা, যদি পার্থক্য করে পড়ি, ডাল হচ্ছে পাতলা, হ্যাঁ, ডাল পাতলা, আর এই ডালটাকে যখন মোটা করে বলা হবে তখন বদ। দ খেয়াল করতে হবে যেন উচ্চারণটা জিহ্বার গোড়া থেকে আসে। জিহ্বার গোড়া থেকে উচ্চারণ ট্রাই করতে হবে। মানে বিষয়টা এমন যে জিহ্বার গোড়ার দুই পাশটাকে আপনি উপরের দিকে লাগানোর ট্রাই করবেন, দাঁতের গোড়ার দিকে লাগানোর ট্রাই করবেন। ব ব দ বদ দ বদ দদ বদ দ দদ বদ দ দদ বদ। দ দদ এবার আজকে আছে আমরা নতুন পড়ায়, এগুলো ছিল পিছনের পড়ায়, জাস্ট আজকে একটু রিভিশন দিলাম যেহেতু পড়া সম্ভব আছে। তো 8 নম্বর মাখাস থেকে আজকে নতুন পড়া শুরু হবে। 8 নম্বর মাখাস কি করে আপনার মাখা খাসটা অতটা জটিল না, এটা সহজ। খেয়াল করে কি বলা হচ্ছে, জিহ্বার আগার সরু ভাগ। জিহ্বার আগার সরু ভাগ, এটা জিহ্বার আগা বলতে তো এমনিতেই জিহ্বার চিকন অংশটা বোঝায়, আবার এখানে স্পষ্ট করে কেন বললো সরু ভাগ, এটা একটু আমরা বোঝার ট্রাই করি। যে জিহ্বার আগা যখন বলা হয় তখন মোটামুটি জিহ্বার একটা অংশকে ইঙ্গিত করা হয়, হ্যাঁ। জিহ্বার আগা যখন বলা হয় তখন জিহ্বার সামনের দিকে একটা অংশকে ইঙ্গিত করা হয়, কিন্তু আপনি যখন এখান থেকে আবার নির্দিষ্ট করে জিহ্বার আগার সরু ভাগ বলবেন, তাহলে এটা জিহ্বার আগা থেকে আরেকটু নির্দিষ্ট করা হলো। এটা হচ্ছে একদম জিহ্বার আগা তো বটেই, আগা হয়ে জিহ্বার যে চোখা যে অংশটা বা হচ্ছে জিহ্বার আগার একদম মাথা যেটা, সেটা উদ্দেশ্য, ঠিক আছে। জিহ্বার আগার সরু ভাগ যখন বলা হলো তখন একদম নির্দিষ্ট করে জিহ্বার আগার যে মাথাটা আছে সেটা উদ্দেশ্য। আচ্ছা, তো এটা কি করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে, তো বলছে জিহ্বার আগার সরু ভাগ এটাকে সামনের উপরের দুই দাঁত, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। জিহ্বার আগা কি করতে হবে, উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। সেট আপ ঠিক করতে হবে আগে। জিহ্বার আগা, জিহ্বার আগার একদম যে মাথা, এটাকে লাগাতে হবে উপরে দুই দাঁতের গোড়ার সাথে অথবা দাঁতের মাড়ির সাথে। দাঁতের গোড়া বলতে দাঁতের সাথে লাগোয়া মাড়ি উদ্দেশ্য। দাঁতের গোড়া বলতে কি উদ্দেশ্য, দাঁতের সাথে লাগোয়া যে মাড়িটা থাকে সেটা উদ্দেশ্য। কেমন, দাঁতের গোড়া বলতে একদম দাঁতের সাথে লাগোয়া যে মাড়ির অংশটা থাকে সেই জায়গাটা উদ্দেশ্য। তো কি বলছে যে জিহ্বার আগা উপরের দাঁত সামনের দিকে, যে একদম সামনে যে উপরের দুই দাঁত, দুই দাঁতে গোড়ার সাথে লাগাতে হবে তথা নাড়ির সাথে লাগাতে হবে। তাহলে আমরা সেটা ঠিক করে উচ্চারণ করি, ল্যাম। লাম হ্যাঁ, লাম উচ্চারণ করার সময় জিহ্বার আগার কেবল মাথাটাকে উপরের দুই দাঁতের গোড়া বা মাড়িতে লাগাতে হবে। ল্যাম। লাম আমরা একটু খেয়াল করি সবার সেটা ঠিক আছে নাকি, আমরা একটু খেয়াল করি, আমরা দেখি আমাদের জায়গার মতো লাগছে কিনা, জিহ্বার হয়তো দাঁতের গোড়ায় লাগছে কিনা আমরা দেখি। লা 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 লাম লা। লাম সবাই পড়ি, সবাই পড়ি, ব্যস্ততা দুই একজনে থাকতে পারে, সবাইকে চুপ করে থাকবো, সবাই পড়তে হবে, পড়তে পড়তে উচ্চারণ ক্লিয়ার হবে। লা। লাম 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 যে হরফগুলো পড়া হচ্ছে সামনের দিকে, তো হরফে এত সময় দেওয়া হবে না, এখন যদি হরফে উচ্চারণ ঠিক না হয় সামনে গিয়ে কষ্ট হয়ে যাবে আপনাদের। ল্যাম লাম ল্যাম
লাম এবার হচ্ছে আমরা 9 নাম্বার মাখরাজ। 9 নাম্বার মাখরাজটা হলো জিহ্বার আগা। এখানে আমরা খেয়াল করি, এখানে কিন্তু জিহ্বার আগার সরু ভাগ এই টাইপের কোনো কথাবার্তা বলা হয় নাই, জাস্ট বলা হয়েছে জিহ্বার আগা। মানে জিহ্বার আগা বলতে জিহ্বার যে একটা অংশ বোঝানো হয় পুরো অংশটাই বুঝেছে জিহ্বার আগা। কেমন? তো জিহ্বার আগা কি করব বলতেছে, জিহ্বার আগাটা উপরের তালুর সাথে লাগাতে হবে। জিহ্বার আগা কোথায় লাগাতে হবে? উপরের তালুর সাথে লাগাতে হবে। লাগালে হচ্ছে কি হবে, একেবারে সহজ একটা হরফ, সেটা হচ্ছে নুন। নুন মাখরাজ খেয়াল করতে হবে, সহজ মনে করে মাখরাজের দিকে তোয়াক্কা না করলে হবে না। জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগাতে হবে। জিহ্বার আগাটা উপরে তালুর সাথে লাগাতে হবে। নু নু নুন 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 আমরা যখন বাংলাতে ন উচ্চারণ করি তখন সাধারণত আমাদের এইভাবে জিহ্বার আগাটা তালুতে লাগে না, বরং জিহ্বার আগাটা দাঁতের গোড়ায় লাগে। কিন্তু যখন আমরা আরবিতে নুন বলবো তখন নুন উচ্চারণ করার সময় একদম স্পষ্টভাবে জিহ্বার আগাটা উপরের তালুতে লাগে এবং উচ্চারণের মধ্যে আলাদা একটা ভাব তৈরি হয়। নুন 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 আচ্ছা, 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার আগার পিঠ বলতে জিহ্বার আগাটা হালকা উল্টা করলে যে অংশটা, এটা হচ্ছে জিহ্বার পিঠ। মানে এখানে হরফটা হচ্ছে র। র বলার সময় জিহ্বার আগার পিঠ বলতে জিহ্বাটা হালকা বাঁকা হবে, হালকা গোল হবে, গোল হয়ে উপরের তালুর দিকে লাগবে। পুরো একদম একেবারে উল্টায় হবে না, জিহ্বাটা বা জিহ্বার আগাটা হালকা গোল হয়ে উপরের তালুকে স্পর্শ করবে। এটা বলা হচ্ছে জিহ্বার আগার পিঠ। জিহ্বার আগার পিঠ, জিহ্বাটা হালকা গোল হবে, দেন হচ্ছে উপরের তালুর সাথে লাগবে, অতঃপর উচ্চারণ হবে র। হ্যাঁ, র হরফটা স্বভাবতই একটু মোটা, উচ্চারণের মধ্যে একটা মোটা ভাব আছে। আপনারা বলেন তো, আরবি কোন দুইটা হরফ তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হয়? আলিফ আর হামজা। হামজা ইয়া এটা বলার সময় অনেকটা দ্রুত বলতে হবে। আমরা বলতেছি দ্রুত করতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় বলতেছি আলিফ, তাইলে কিন্তু ভুল হবে। আলিফ এবং হামজা। হামজা এই আলিফ হামজা ছাড়া বাকি সবগুলো হরফের উচ্চারণ কিভাবে করতে হবে? ধীরে করতে টেনে হবে, পড়তে হবে। করতে হবে। আচ্ছা, র ওটা হবে, জিহ্বাটা হালকা বাঁকা হয়ে উপরের তালুতে লাগবে। র র র। র আচ্ছা, আমাদের অলরেডি 10টা মাখরাজ হয়ে গেছে। এইবার হচ্ছে 11 নম্বর মাখরাজ। আমরা বলেছিলাম জিহ্বা থেকে আসে হচ্ছে একদম কয়টা মাখরাজ আসে বলুন তো? 10টা মাখরাজ আসে। 10টা জিহ্বা থেকে কয়টা আসে? 10টা আসে। 10টি 10টি আমরা প্রথমে পেয়েছি কণ্ঠনালী থেকে একাধারে 3টা আসছে। এরপর 4 নাম্বার থেকে জিহ্বার সিরিয়াল শুরু হয়ে গেছে, তাহলে জিহ্বা থেকে অলরেডি 7টা চলে আসছে, আরো 3টা আসা বাকি। তাহলে 11 নাম্বার মাখরাজ খেয়াল করি, 11, 12, 13 এই তিনটা একটু সাদৃশ্যপূর্ণ। খেয়াল করি জিহ্বার আগা কি বলা হয়েছে? জিহ্বার জিহ্বার আগা সেটআপ বুঝতে হবে, সেটআপ না বুঝলে হরফের উচ্চারণে ঝামেলা হবে। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁত, একদম স্পষ্ট করে বলে দিচ্ছে বুঝায় বুঝে। সামনের উপরের 2 দাঁত, নিচের দাঁত না কিন্তু, সামনের দাঁত, উপরের দাঁত এবং আশেপাশের দাঁত। সামনের উপরে যে 2 দাঁত, 2 দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার আগা
উপরের দুই দাঁতের কোথায় লাগবে? গোড়ায় লাগবে। গোড়ার আর সাথে দাঁতের লাগবে। গোড়া বলতে কি উদ্দেশ্য? নারী উদ্দেশ্য। দাঁতের গোড়া বলতে দাঁতের সাথে লাগোয়া নারী জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে। কথাটা বারবার বারবার বুঝে সহজ কথা। আমরা আগেই বলেছিলাম মাখরাজ হচ্ছে এলোপাতাড়ি মুখস্থ না, বুঝে বুঝে পড়া, সেটা বুঝে পড়া। জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাগিয়ে সেটআপটা ঠিক করা হলে আমরা উচ্চারণ করব ত। তো আমরা প্রত্যেকে খেয়াল করি আমাদের সেটআপটা ঠিক মতো হয়েছে কিনা, জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়ায় লাগছে কিনা, এরপরে উচ্চারণ হচ্ছে কিনা আমরা দেখতে হবে। ত ত তো 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 ত তো ত তো 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 আমরা সুন্দর করে পড়ি। ত তো তো ত। তো আচ্ছা, এবার এই যে প, হ্যাঁ, পরের পরে কি দেয়, কি সেটআপ থেকে সেটআপ গরমিল করেও উচ্চারণ করা যায়, কিন্তু উচ্চারণ সুন্দর হবে না। উচ্চারণ শুনলে বুঝে যাবে আপনার সেটআপ। হ্যাঁ, মাখরাজের দিকে খেয়াল করে বললে উচ্চারণের মধ্যে একটা গাম্ভীর্য আসে, একটা ভাব আসে উচ্চারণের মধ্যে। দাল কি ব্যাপার, আমাকে আওয়াজ যায় না? না শুনি এতক্ষণ ও, আচ্ছা। দেয়াল। এরপরটা হচ্ছে ট্যা। ত, এটা হচ্ছে মোটা, আর ত পাতলা করলে হবে ট্যাল। ত, তারা হচ্ছে সাদৃশ্য গুণ্য হরফ, মোটা পাতলা সম্পর্ক। ট্যাল ট্যাল। আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছি না। ট্যাল। হ্যাঁ, ওই যে বললাম মাখরাজ ঠিক মতো মানে সেটআপটা ঠিক মতো না করলেও উচ্চারণ করা যায়, কিন্তু উচ্চারণ সুন্দর হয় না এবং শুনলে বোঝা যায় সেটআপ ঠিক নেই। খেয়াল করতে হবে। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় লাগায় তারপর উচ্চারণ করতে হবে। ট্যাল, ট্যাল, ট্যাল। হ্যাঁ, তো না তো না, আমরা তা করতেছি, আমরা এখন তা করতেছি। ট্যাল। এবার এইবার হচ্ছে তিনটা হরফ আমরা একসাথে পড়বো। ও, দাল, তাল। তো ত, দাল, তাল। এইবার হলো 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজটা মনোযোগ দিয়ে ধরি। 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার, এটাও জিহ্বার আগার, কিন্তু পার্থক্যটা হচ্ছে আগেরটা ছিল জিহ্বার উপরের দুই দাঁত, এখন হচ্ছে জিহ্বার সামনের উপরে। আগেরটা ছিল সামনের উপরের দুই দাঁত, এখন হচ্ছে সামনের নিচের দুই দাঁত। ঠিক আছে, সামনের নিচের দুই দাঁত। দাঁত কি, দাঁতের কোথায়? দাঁতের আগায় না গোড়ায়? তো বলছে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। আগা তো বুঝলাম, সাথে আবার পেটের কথা বললো কেন? মানে বুঝাইছে আপনাকে, এটা বুঝাইছে যে আপনি জিহ্বাটা এভাবে লাগাবেন যেন শুধু আগা স্পর্শ না করে, বরং দাঁতের মাঝখান থেকে নিয়ে আগা এই জায়গাটা জুড়ে স্পর্শ করে। বুঝছেন আপু? আমরা যদি বলি শুধু বলি দাঁতের আগায় লাগবে, এর মানে কি একদম দাঁতের যে লাস্টের যে অংশটা শুধু সেখানে টাচ করবে, এটা বোঝা যায়। কিন্তু এখানে এটা স্পষ্ট করে বলে দিছে যে দুই দাঁতের পেট ও আগা, মানে জিহ্বাটা এইভাবে লাগা লাগবে যেন দাঁতের পিছন দিকটা বলতে গেলে পুরাটা স্পর্শ করে। বুঝছেন আপু? দাঁতের পিছন দিকটা পুরাটা স্পর্শ করবে,
যেটা একদম দাঁতের পিছন এবং আগা সবগুলো সামিল থাকবে, এজন্য এভাবে বলা হয়েছে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। ভালো করে মাখরাজটা আয়ত্ত করে, এই মাখরাজটা ভালো করে আয়ত্ত করে এই হরফগুলো পড়ার সময় নাহলে তাল ঠিক মানে তাল ঠিক থাকে না পরবর্তীতে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। ভাবে এখানে একটা বিষয় খেয়াল করি জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তিনটা হরফ আছে, সদ, সিন এবং জা। তো এখানে শুরুতে একটুখানি বলে রাখি যে সদ আর জা দুইটা হরফ পড়ার সময় বাতাসটা আটকে থাকে, বাতাস বের হয় না। আর সিন পড়ার সময় বাতাস বের হয়। তার মানে পড়তে গেলে বিষয়টা আরো ভালো বুঝবো। যেমন প্রথমত হচ্ছে সদ, এখানে বাতাস বের হবে না। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লেগে থাকবে, শক্ত করে লেগে থাকবে, শক্ত করে লেগে থাকবে। তারপরে উচ্চারণ হবে প, সদ, صاد ও, সদ, صاد ও, সদ, صاد সদ, صاد 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 এরপরটা সিনের মধ্যে বাতাস বের হবে। আচ্ছা, সিন সিন উচ্চারণ করার সময় প্রথমে একটা আওয়াজ হবে এই ধরনের, এরকম একটা আওয়াজ হবে সিন। سين উচ্চারণ শক্ত হবে, উচ্চারণ নরম হবে না, শক্ত হবে। আগে মনোযোগ দিয়ে শুনবো, তারপরে আমরা পড়বো। আগে শুনবো তারপরে পড়বো। সিন, سين সিন। سين বাতাস বের হবে বলতে সিনের মতো হবে। হ্যাঁ, খেয়াল করি, আবার সিনের মতো পড়লে কিন্তু হবে না। এটা সিন, সিন, সি, সি, সিন। سين না না আপু, কারো শিন হচ্ছে, শিন হলে তো হবে না, সিন হবে, এটা সহজেই বোঝা যায় পার্থক্য। সিন, سين সিন। سين আচ্ছা, এবার একটু খেয়াল করি সদ আর সিনের মধ্যে পার্থক্য খেয়াল করি। সিনটা হচ্ছে, হ্যাঁ সিনটা হচ্ছে কি বলা যায়, চিকন বলা যায়, তুলনামূলক চিকন। সদের উচ্চারণটা হচ্ছে সিনের চেয়ে মোটা। সিন হচ্ছে তুলনামূলক চিকন উচ্চারণ, তার চেয়ে সদ হচ্ছে কি মোটা উচ্চারণ। এবার দুইটা যেহেতু সামঞ্জস্যপূর্ণ হরফ, দুইটাকে আমরা একসাথে পড়ি। সদ, আপনার আগে আমার কাছ থেকে শুনবেন, শোনাটা অনেক বেশি উপকারী। শুনবেন তারপরে বলবেন। সদ, সিন, صاد سين সদ, সিন, صاد صاد سين সদ, সিন। صاد আচ্ছা, এখানে এরকম আবার আইনের মতো উচ্চারণ হবে না, এটা একটা সোজা উচ্চারণ। সদে, এরকম হবে না, হ্যাঁ এরকম ডাবল উচ্চারণ হবে না। সদে, সদে, صاد সদে। صاد 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 আচ্ছা, তারপরে সিন, 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 সিন। سين আচ্ছা, سين তারপরটা দেখে, তারপরটা হচ্ছে জে, ز ز জে, ز
জে, জে, যা হরফে বাতাস বের হয় না সদের মতো। যা হরফেও বাতাস বের হবে না, জিহ্বার আগে নিচের দুই দাঁতের পিছনে শক্ত করে রাখবে, বাতাস বের হবে না। এই শুরুতে এরকম হবে, এরকম একটা আওয়াজ হবে। সুন্দর করে পড়ি, হ্যাঁ করে পড়ি। গো টাইপের হবে না, মুখ গোল হবে না, মুখ স্বাভাবিক থাকবে। আচ্ছা তারপরে দেখি, তারপরে হলো 13 নম্বর মাখরাজ। আচ্ছা 13 নম্বর মাখরাজ শেষ শুরু করার আগে আগের তিনটা একটু পাওয়া দরকার, একসাথে পাওয়া দরকার। আচ্ছা ওই আগের তিনটা হলো একসাথে একবার করি। সদ, সিন। আগে শুনি বললাম যে একসাথে পড়ি। সদ, সিন, জের। যা হবে না, কোনো মতেই যা হবে না, এটা এটা হবে জিহ্বা পাতলা হবে না, জিহ্বা শক্ত করে লাগবে দাঁতের পিছনে। সুন্দর করে সুন্দর করে। সদ, সিন, হচ্ছে কেন জার উচ্চারণ হচ্ছে না, জার উচ্চারণ হচ্ছে না। জে, 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 জে। সুন্দর করে সুন্দর করে। জে। এবার শুনেন, পড়ার সময়টাকে জাল পড়া যাবে না, জিমের মধ্যেও পড়া যাবে না, জ পড়া যাবে না, একদম স্পষ্ট জা, জা, আচ্ছা, এবার দেখি উচ্চারণটা একটু দেখি। সদ, সিন, জা। মাশাআল্লাহ। তারপর হচ্ছে 13 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ কি খেয়াল করি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, তাহলে এটা তো 11 নম্বরটার মতোই হলো। এবার আপনাদের একটা প্রশ্ন, বলেন 11 নম্বর মাখরাজটা দেখেন, 13 নম্বর মাখরাজটাও দেখেন, দুটার মধ্যে পার্থক্য বের করেন তো। 11 নম্বর মাখরাজ দুই দাঁতের গোড়ার সাথে, আর 13 নম্বর মাখরাজ দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ। আচ্ছা 11 নম্বর মাখরাজ হচ্ছে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, জিহ্বার সাথে আগাটা লাগিয়ে। কোথায় লাগবে, দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। আর 13 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগাটা দুই দাঁতের আগার সাথে আগার লাগবে। সাথে লাগে। মানে কি, মানে হচ্ছে একদম দাঁতের যে লাস্ট পয়েন্ট, দাঁত যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে দাঁতের আগা, দুই দাঁতের আগা। আগার সাথে লাগবে। এর মানে দাঁতের পিছনের সাথে বা দাঁতের বাকি অংশের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা এখন আমরা একটু খেয়াল করি, তিনটা হরফ এখানে, জ, জাল, হা। জ আর জাল দুইটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ হরফ। জাল পাতলা এবং নরম, জটা নরম কিন্তু নরম হয়ে আবার একটু মোটা। কেমন, দুইটা হরফই নরম এখানে। জ, জাল দুইটা হরফই নরম, জ হচ্ছে মোটা, জাল হচ্ছে একটু পাতলা। তাহলে আমরা দেখি, জিহ্বার আগা দাঁতের আগায় লাগবে। জিহ্বার জিহ্বার আগাটা দাঁতের আগায় এভাবে লাগবে যে
মানে হচ্ছে বাইরে থেকে বোঝা যাবে। জিহ্বার আগা একটুখানি অংশ দাঁতের বাইরে বের হয়ে থাকবে, যেহেতু দাঁতের আগা স্পর্শ করবে বাইরে থেকে বোঝা যাবে, দেখলে বোঝা যাবে। ল ল ল র ল র ল zo, র ল ল zo, ল zo, আমাদের কঠিন মাত্রা শেষ, এই পর্যন্ত কঠিন মাত্রা ছিল, তারপরে চারটা সহজ একদম পানি। আচ্ছা, জয়ের পরেরটা হচ্ছে জ্যাল। এটা হচ্ছে মুখটা ছড়ানো থাকবে, স্বাভাবিক থাকবে। জ যেমন গোল, এটা গোল হবে না, একদম ছড়ানো স্বাভাবিক। জ্যাল zel, জ্যাল। zel, পরেরটা হচ্ছে স্যাল। zel, সা বলতে গিয়ে বেশি পাতলা করতে গিয়ে আবার তা বললে হবে না। স্যাল sa, স্যাল। sa, এবার তিনটে একসাথে পড়ি। ল জ্যাল zo, স্যাল। zo, zal, sa, ল জ্যাল স্যাল। zo, zal, sa, হ্যাঁ, লটা একটু মোটা করে একটু ভাপিয়ে পড়তে হবে। ল জ্যাল zo, র zal, sa, ল জ্যাল আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে জিহ্বার 10টা মাখরাজ অলরেডি শেষ, 4 থেকে নিয়ে 13 পর্যন্ত। আচ্ছা, তাহলে কি বাকি থাকলো আর? কণ্ঠনালী শেষ, জিহ্বা শেষ। এবার হচ্ছে দুই ঠোঁট এবং হচ্ছে মুখের খালি জায়গা আর নাকের পাশে। আমাদের মাখরাজ বাকি আছে আর 4টা। আসেন দেখি 14 নম্বর মাখরাজ। 14 নম্বর মাখরাজ দুই ঠোঁটের সাথে সম্পৃক্ত। সেটা কি? সেটা হচ্ছে নিচের ঠোঁটের পেট। নিচের ঠোঁটের পেট, এটা কি করতে হবে? সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। একটু খেয়াল করি, একদম ইজি একটা জিনিস। নিচের ঠোঁটের পেট উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে, মানে উপরের দুই দাঁতটা নিচের ঠোঁটের পেটের সাথে লাগাতে হবে। আরো সহজে বলতে গেলে উপরের দুই দাঁত নিচের পেটের সাথে লাগাতে হবে। এটা হচ্ছে সেটআপটা। উচ্চারণটা হবে ফা, ফা। sa, হ্যাঁ, উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটে লাগে। sa, আচ্ছা, এটা একদম সহজ ছিল। এবার হচ্ছে 15 নম্বর মাখরাজ। দুই ঠোঁট হতে 3টা হরফ উচ্চারণ হয়। কি কি? ওয়াও, বা, মিম। wow, ba, mim, 3টা হরফকে আরেকটু বিস্তারিত করে নিচে লেখা হয়েছে বিশেষ দ্রষ্টব্য। দুই ঠোঁট থেকে তো হয়, ঠিক আছে, তারপরে একটু ভিন্নতা আছে। যেমন ওয়াও উচ্চারিত হয় দুই ঠোঁট গোল করে, মাঝে সামান্য ফাঁকা রেখে। ওয়াও wow, ওয়াও। wow, সুন্দর করে একদম হাল ছেড়ে বললে পড়া সুন্দর হয় না, একটু টাইট করে বলতে হবে। ওয়াও wow, ওয়াও। wow, তারপরে কি? বা। বা উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে। নর্মালি দুটো ঠোঁট যেভাবে লেগে থাকে ওইভাবেই বা উচ্চারণ হয়। বা, ba, বা। ba, মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। মিম বলার সময় দুটো ঠোঁট পরস্পর লাগাতে হবে শুকনো জায়গায়। মিম mim, মিম mim, মিম। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা থেকে। মুখের খালি জায়গা থেকে, যেমন বলতেছে মুখের খালি জায়গা বলতে কি উদ্দেশ্য? মুখের খালি জায়গা বলতে উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গাই না। মুখের খালি জায়গা বলতে উদ্দেশ্য হচ্ছে কি নির্দিষ্ট কোনো জায়গা না হওয়া। বিষয়টা কেমন? বিষয়টা একটু বুঝতে হবে। বিষয়টা হলো যেমন মাদের হরফ।
মাদের হরফ মানে কি? মাদের হরফ মানে হচ্ছে একটা হরফকে টেনে উচ্চারণ করা। যেমন যেমন বা তা সা এরকম না, সেটা হচ্ছে যেমন আপনি প্রথমে কোন একটা হরফকে আপনি হরকত দিলেন, জবর জের পেশ দিলেন, ঠিক আছে? জবর জের পেশ জি দিয়ে ওই উচ্চারণটা টেনে পড়া, এটাকে বলা হয় মাদ। ওই উচ্চারণটাকে জি টেনে পড়বেন, এটাকে বলা হয় কি? মাদ বলা মাদ হয়। যেমন সহজে বুঝাতে গেলে, যেমন বা জবর বা, বা জের বি, বা পেশ বু, এটা হচ্ছে নর্মাল বু একটা হরকত, বা বি বু। কিন্তু এই হরকতটা যখন আপনি টেনে পড়বেন তখন এটা মাদ হয়ে যাবে, বা বি বু। তাহলে মাদ বলতে সহজে হলো যে হরকতটাকে টেনে পড়া, জবর জের পেশের উচ্চারণটা টেনে পড়া, এই টেনে পড়াটাই হচ্ছে মাদ। টেনে পড়াটাই হচ্ছে কি? মাদ এখন আপনাদের আরেকটা বলি, যেমন ধরেন এই যে বাবি, বাবু আপনি উচ্চারণ করলেন, বু বলেন, তাতি তু বলেন, যে কোনো অর্থ দিয়ে বলেন, এটা তো হচ্ছে আপনি যেমন বা বলেন, বা মাখরাজ থেকে বা উচ্চারণ করলেন, এটা এক জিনিস। কিন্তু একটু খেয়াল করি, আপনি এই যে বা টান দিলেন, বি বু টেনে পড়লেন, এই টানটা যোগ করার জন্য কি আপনার মুখে কোনো জায়গায় স্পর্শ করতে হয়েছে? না। অতিরিক্ত শুধু টানার কথা বলতেছি না, আমরা কিন্তু মূল হরফের উচ্চারণের কথা বলতেছি না। অতিরিক্ত যে কোনো হরফের সাথে আপনি যদি অতিরিক্ত টান যোগ করেন, তা তি তু সা তু জের তু, এই অতিরিক্ত টানার জন্য কি করতে হচ্ছে না, আমাদের নির্দিষ্ট কোনো জায়গায় স্পর্শ করতে হচ্ছে না। তাহলে তাহলে টান হচ্ছে এমন জিনিস যেটা উচ্চারণ হয় কিন্তু কোনো জায়গায় স্পর্শ করে না। এই জন্য এটাকে বলা হচ্ছে মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয়। বুঝতে পারছেন আপু? যেহেতু জি হরফকে টেনে পড়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গায় স্পর্শ করতে হয় না, এই জন্য এটা বলা হয়েছে কি মুখের খালি জায়গা। আচ্ছা, এবার হচ্ছে 17 নম্বর মাখরাজ। 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাসি থেকে। নাকের বাসি থেকে কি হয়? গুন্না উচ্চারিত হয়। গুন্না কি জিনিস? গুন্না তো আমরা করি নাই, তো সহজে বোঝার জন্য এই উদাহরণটাই আমরা একটু দেখি। যেমন উদাহরণটা এভাবে পড়তে হবে, আন্না, আন্না বলে, এই যে আন বলে ধরে রাখছি, আন্না। আপনারা একটু খেয়াল করেন, নাকের মধ্যে দেখবেন কি, নাকের মধ্যে ধরলে দেখবেন কি নাকের বাসির মধ্যে একটা গুনগুন গুনগুন একটা ভাব হয়। খেয়াল করেন, প্র্যাকটিস করেন, আমার সাথে বলেন, আন্না। আন্না মানে না হচ্ছে নাকের বাসিতে হাত স্পর্শ করেন, ওখানে দেখবেন একটা একটা গুনগুন একটা একটা কাঁপাকাঁপি হচ্ছে নাকের বাসির দিকে। সহজ কথা, আন্না আন্না ইংলিশে এর পরটা হচ্ছে আম্মা। আম্মা আপনার নাকের নাকের ডগা স্পর্শ করেন, স্পর্শ করে দেখেন কোন রকম কোনো রকম ভাব কি না। এখন এটা আরো সহজে বোঝার জন্য আমি উদাহরণ দিতে পারি যে আপনারা কেউ যদি নাক বন্ধ করে রাখেন তাহলে আপনি এই এই উচ্চারণটা করতে পারবেন। আমি যদি নাক বন্ধ করে রাখি হাত দিয়ে, তাহলে আমি এই আম্মা আম্মা উচ্চারণই করতে পারবো না। তাহলে এই যে জি গুন্না, এই যে আন্না, নাকের মধ্যে গুনগুন করছে, এটা হচ্ছে গুন্না। আন্না, নাকের মধ্যে গুনগুন করছে, এটা হচ্ছে কি? আন্না গুন্না। গুন্না তাহলে এই নাকের বাসা থেকে কি উচ্চারণ হয়? গুন্না উচ্চারণ হয়। কি গুন্না উচ্চারণ উচ্চারণ হয়? গুন্না উচ্চারণ গুন্না হয়। আচ্ছা আপু, তাহলে আজকে আপনাদের পর এতটুকুই। আপনারা সবাই মোটামুটি অনেক ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে। আল্লাহ আপনাদের রমজান কবুল করুক, আল্লাহ আপনাদের চেষ্টা কবুল করুক এবং চেষ্টাকে পূর্ণতায় রূপ দান করুন। আমিন। আমিন আচ্ছা আপু, আজকে তাহলে এতটুকু থাকবে। জি আপু, কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করবে ইনশাআল্লাহ। আচ্ছা আপু, জি আপু, আমি সকালের বেচটা কি রাত্রের বেলা করে ফেলতে পারবো? মানে সবসময় জন্য ট্রান্সফার হবেন তাই? জি হ্যাঁ পারবেন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে টিমের সাথে কথা জি বললে রাত্রে জি ট্রান্সফার জি করে দেবেন আমাকে। আচ্ছা আপু, এবং ঠিক আছে। আপনাদের সবার ক্ষেত্রেই আমার একটা কথা, হ্যাঁ, আমাদের এই জি ব্যাচটা মূলত কিন্তু একটা ব্যাচই হওয়ার কথা ছিল। বিগত ব্যাচ গুলোতে এরকম হয়েছে যে আমাদের এক ব্যাচেই হচ্ছে 20+ ছাত্রী থাকতেন একসাথে। তো এবার রমজানের কারণে ঝামেলাটা হয়ে গেছে যে আপনাদের সময় দেখা গেছে কারো রাতে কারো দিনে, এজন্য একটা ব্যাচকেই দুটা করে করানো লাগতেছে। তো যদি রাত্রেটা হলে ভালো হয়, সকালে একটু বলছেন, ভালো হয়।
তো যেহেতু যেমন শারমিন আপুর আজকে সুবিধা হয়েছে, শারমিন আপু বলছে যে আমি হচ্ছে রাতের ট্রান্সফার, তা আপনারাও আরেকটু ভালো মতো ভেবে দেখবেন। যদি আপনাদেরও মনে হয় যে না, রাতে যেহেতু রাতে আমাদের ব্যস্ত হচ্ছে 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা এই টাইমটা এভাবে রাখার কারণ হলো যে মাগরিবের পরে হচ্ছে আপনারা একটা বিশ্রামের সময়ও পান, আবার হচ্ছে এই টাইমের মধ্যে তারাবিটা আপনাদের কমপ্লিট হয়ে যায়। আর হচ্ছে পুরুষরা যারা তারাবি পড়তে মসজিদে যায়, এরা মোটামুটি 10টার মধ্যে হচ্ছে এরা ফিরে আসে। তো এই জন্য এই টাইমটা রাখার কারণে আমাদের তারাবিতে এবং মাগরিবের পরে বিশ্রাম নিতে কোনো বিঘ্ন হয় না। আবার আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে রোজা রেখে পড়লে কিন্তু ক্লান্তি লাগে তাড়াতাড়ি, তাই না আপু? রোজা রেখে পড়তে বসলে ক্লান্তি ভাব আসে তাড়াতাড়ি, কষ্ট লাগে, স্বাভাবিক তো, তাই না এটা? কিন্তু আমি শব্দটা খুব যখন পুরোপুরি আসে না, ওই আওয়াজটা মানে কিছু কিছু মানে উচ্চারণটা মানে ভুল হচ্ছে, সেজন্য মানে পুরো সকালের টাইম তো মানে পুরোটাই ক্লিয়ার আসে না, সেজন্য রাত্রে হলে মনে হয় মানে একটু পরিষ্কার করে আরো পড়া যাবে, তো মানে সকাল সকাল তো। তো হচ্ছে এই রাতে হলে যেহেতু তখন আমাদের পানি খেতে পারবো, আমরা রিল্যাক্সে করতে পারবো। আর আমি দেখছি যে সকালে যে ব্যাচগুলি করায় তার চেয়ে রাতে যারা করায় তারা আরো বেশি স্বতঃস্ফূর্ত ভাবে পড়ে। এটা হচ্ছে আমি দেখছি। তো আপনারা একটু ভেবে দেখবেন, যদি মোটামুটি সবারই সম্ভব হয় যে না আমরা রাতে তো চাইলে করতে পারি, তাহলে তো রমজানের ক্লান্তিও থাকবে না। আবার হচ্ছে, কারণ সকালে তো নর্মালি হচ্ছে বাঙালিরা ফজরের পরে ঘুমায়, তাই না? ফজরের পরে ঘুমায় উঠে তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম করে। তো দেখা গেছে আপনাদের মধ্যেও হয়তো এরকমটা করতে হয়, ঘুম থেকে উঠে পড়তে বসতে হয়। তো সব দিকে মিলে আমার কাছে মনে হয় যে যদি আপনাদের কাছে ভালো মনে হয় আপনারা চাইলে রাতে ট্রান্সফার করতে পারেন, এটা আপনাদের জন্য অনেক দিক থেকে সুবিধা হবে। আর যদি সবাই একসাথে একমত হয় তাহলে আমি সকালে ব্যাচটা রাখবোই না, তখন সবাই রাতেই করবে। আচ্ছা তো ঠিক আছে, আপনারা ভেবে দেখবেন, কোনো জোর জবরদস্তি নেই। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো